শুধু ফিলোসফি একটা বলে দিলাম সেটা কিন্তু ফিলোসফি না। কিন্তু ফিলোসফির কথার চলের ক্ষেত্রে আমি আমার একটা মতবাদ আছে, সেটাকে আমি যদি ফিলোসফি বলে চালিয়ে দিই তাহলে সেটা কিন্তু ফিলোসফি হলো না, সেটা একটা ন্যারেটিভ হতে পারে, বাট দ্যাট ইজ নট এ ফিলোসফি। ফিলোসফির একটা বিগার কনোটেশন, একটা বিগার কনটেক্সট আছে। সো যারা এটা না জেনে করছে বা জেনে করছে যারা করছে তারা তো করছে, যারা না জেনে করছে তারা অপমানটাই করছে। নমস্কার, আমরা আলোড়নের পক্ষ থেকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফিলোসফি অ্যান্ড সোসাইটি। তো প্রথমেই আমরা যেরকমভাবে আলোচনা করছিলাম যে ফিলোসফি তার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, তো ফার্স্ট ভিডিওগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করে নিচ্ছি, ফার্স্টে ফিলোসফি এবং তার কন্ট্রিবিউশন ইন দ্য সোসাইটি। সেকেন্ডে আমরা যেটা করছি, সেকেন্ড সিরিজটায়, সেখানে আমরা ডিটেলে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফারদের নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা করার আগে অনেক কিছু হয়েছে, আই ডিড সেভারাল এক্সপেরিমেন্টস, এবং সেটা করে আমি যেটা দেখতে পেলাম, আজকালকার লোকে ওপরে সুপারফিশিয়াল ওয়ার্ডগুলো বা লেভেলিং নিয়ে এত ভাবতে শুরু করে যে তার ইনহেরেন্ট যে ফিলোসফিটা আছে সেটা নিয়ে লোকে ভাবে না। অথচ যে জিনিসটা আমি বারবার এমফাসাইজ করছিলাম, আমাদের সনাতন ধর্ম বা আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান যে ফিলোসফি, সেখানে কিন্তু সব কিছু একসাথে হচ্ছে, হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি সেটা থেকে যেটা করেছে, ওরা প্রত্যেকটাকে এক একটা সাবজেক্টে, এটা আমরা একটা ফিল্টার হিসাবে বলতে পারি। ফিল্টার বলতে একটা ভাস্ট নলেজ আছে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি বা সংস্কৃতি অনুযায়ী, আমরা বলতে পারি কসমিক নলেজ, দিস ইজ ইনফাইনাইট, ভাস্ট। সেটা থেকে যদি আমি ফিল্ট্রেশন করি তাহলে এক একটা সাবজেক্টে এক একটা টাইপ, সেটাকে ফিল্ট্রেশন করা হয়েছে। সেরকমভাবে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, আর্ট, কমার্স, সায়েন্স, এবং তার আন্ডারে যে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, হোয়াটএভার ইট ইজ যেগুলো আছে, থিওলজি, এপিস্টেমোলজি, অন্টোলজি, এগুলো যেগুলো হয়েছে, এগুলো হচ্ছে ওই ফিল্ট্রেশন হয়েছে। একটা যদি থিম থাকে তার আন্ডারে ওই ফার্স্ট যে নলেজটা আছে সেটাকে ফিল্ট্রেশন করে একটা সাবজেক্ট তৈরি করা হচ্ছে। এবার সেই সাবজেক্টটার মধ্যে সিমিলার কাইন্ড অফ মেটেরিয়ালগুলোকে ক্লাব করে বা ক্লাস্টার করে যেটা করা হয়েছে, ওই সাবজেক্টটা রিলেটেড বিষয়গুলো নিয়ে চর্চা হয়েছে। তারপরে সেটা নিয়ে চর্চাটা আরও এগিয়েছে এবং বেসিকটা কিছু লোক পড়ে জানছে, তারপরে যারা হায়ার স্টেজে আছে তারা সেটা নিয়ে আরও একটা সাইন্টিফিক ওয়েতে রিসার্চ করছে বা সেটাকে আরও এনহ্যান্স করার জন্য যেটা করার করছে। কিন্তু ইন্ডিয়ান, যে আমি বারবার এমফাসাইজ করছি, ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমি দেখি, কিন্তু চাইনিজও কিছুটা, কিন্তু ইন্ডিয়ানরা ডেপথটা আরও বেশি ছিল। তো সেখানে আমরা যেটা দেখেছি হোলিস্টিক, মানে যে টোটাল যে নলেজটা, এটাকে আমরা যখন গ্যাদার করেছি, ইটস ফ্রম কসমস। এবং আগে মুনি ঋষিরা কী করতো, এই যে বেদের অপর নাম শ্রুতি বলা হয়, এগুলো আগে আগে শুনে শুনে মনে রাখা হতো। তো বেদ তাই গুরু শিষ্য পরম্পরা এখানে শুনতে শুনতে মনে রাখা হয়েছে। অনেক কিছু লেখা হয়েছিল, তার মধ্যে অনেক কিছু হারিয়ে গেছে। যেইটুকুনি ছিল সেইটুকুনিরও ডেপথ এতটা বেশি যে ওখান থেকে এরা কিছুটা পেয়েছে। আজকে আমি মেনলি যে কয়েকটা জিনিস নিয়ে বলবো, সেগুলো হচ্ছে আমাদের ফিলোসফি এবং তার সিগনিফিকেন্স ইন দ্য সোসাইটি। এবার ফিলোসফি, এই যে নামটা, ফিল মানে কিন্তু এখানে ফিলিয়া বা ফিল এখানে যেটা আছে, এটা লাভের সাথে রিলেটেড। তো শুধু ফিলোসফি একটা বলে দিলাম সেটা কিন্তু ফিলোসফি না। কিন্তু ফিলোসফির কথার চলের ক্ষেত্রে আমি আমার একটা মতবাদ আছে, সেটাকে আমি যদি ফিলোসফি বলে চালিয়ে দিই তাহলে সেটা কিন্তু ফিলোসফি হলো না, সেটা একটা ন্যারেটিভ হতে পারে, বাট দ্যাট ইজ নট এ ফিলোসফি। ফিলোসফির একটা বিগার কনোটেশন, একটা বিগার কনটেক্সট আছে। তো সেই জিনিসটা নিয়ে প্রথমেই আমাদের জানা দরকার। অনেকে বলবে এটা এর ফিলোসফি, এটা এর ফিলোসফি, এটা এর ফিলোসফি। পার্সোনাল লাইফের ফিলোসফি ডেফিনেটলি ইউ আর শেয়ারিং উইথ পিপল উইথ আ গ্রেটার কনটেক্সট, উইথ আ বিগার পারপাস। তাই বলে কিন্তু তোমার যে ন্যারেটিভটা সেটাকে তুমি ফিলোসফি বলে চালাতে পারো না। কিছু লোক চালাচ্ছে ফিলোসফি তকমাটা, দ্যাট ইজ নট ফিলোসফি।
তাহলে একটা কোয়েশ্চেন যেটা আমাদের প্রথমেই জিজ্ঞেস করতে হবে যে ফিলোসফি কি ন্যারেটিভ? ফিলোসফি কি ন্যারেটিভ? ফিলোসফি মোটেই ন্যারেটিভ না, কিন্তু এটা একটা বড় ডিসকাশনের সুযোগ রয়েছে। না, এবার যেই জিনিসটা নিয়ে আমি বলবো, কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে যেই জিনিসটা বলা হচ্ছে যে যদি আমি বাংলার কথা ধরি, তাহলে এখন তো আমরা মেনলি বাংলা নিয়ে কথা বলছি, এখানে ইন্ডিয়ান কনটেক্সটে গেলে আরও অনেক কিছু কথা বলবো। তো শুধু বাংলার কথাই আমি বলছি। বাংলা এমন একটা জায়গা যেখানে ফিলোসফি নিয়ে প্রচণ্ড চর্চা হয়েছে। ফিলোসফি, সায়েন্স, যেটাকে আমরা দর্শন বলছি, ফিলোসফিকে দর্শন বলছি, অনেকে বলে দর্শন, অনেকে বলে ফিলোসফি, একই জিনিস, যারা জানে না তাদের জন্য বললাম। তারপরে আবার সায়েন্স, এগুলো নিয়ে আর্ট, মিউজিক, এগুলো নিয়ে বাংলায় মানে প্রচুর চর্চা হয়েছে। তো এবার প্রশ্নটা এলো কোথায়? প্রশ্নটা হচ্ছে এই যে হঠাৎ করে বাংলাতে এই যে কালচারের মধ্যে একটা জিনিস আজকে খুব চলছে, যে কি চলছে, যে ওরা বাংলার থেকে খুব ওপরে, মানে যারা বাইরে আছে, ধরুন একটা গ্ল্যামার ওয়ার্ল্ডের কেউ তারা হয়তো এসে বাংলাকে বলল যে ওরা বাংলার থেকে ওপরে। এই যে ধারণাটা, এটা কিন্তু ফিলোসফি না, এটা একটা ন্যারেটিভ। সেই ন্যারেটিভটা কিন্তু পুরোপুরি ভাওতায় গড়া হয়েছে, এবং এটাকে আমাদের প্রথমেই বুঝতে হবে যে বাংলা কিন্তু এক সময় সবার শীর্ষে ছিল, সেখান থেকে বাংলা আস্তে আস্তে নিচে নেমেছে। এবার যত তাড়াতাড়ি বাঙালির এটাকে স্বীকার করে নেয়, তত তাড়াতাড়ি একটা সেখান থেকে চেঞ্জ বা উত্তরণের সুযোগ রয়েছে। আর সেটা নিয়ে যদি জোর করে পুরো একদম নিজেকে ক্লোজ করে তর্ক করতে শুরু করে যে না আমরা তো এখনো আছি, বা পুরনো ধরে পড়ে থাকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে প্রগ্রেসের খুব একটা সম্ভাবনা নেই। তো বাংলার থেকে যে এর ওপরে, এই জিনিসটা জোর করে শেখানো হয়েছে। কিভাবে শেখানো হয়েছে সেটা আমি একটু বলি। এই যে বাংলার আজকে যে পরিস্থিতিটা হয়েছে, আমি এটা বারবার বলবো, মেনশন করাটা খুব প্রয়োজন। এই যে কালচার বলছে ডিটোরিয়েট করে গেছে, কালচার একটু নিচে নেমে গেছে, তো তার জন্য আমাদের তো কিছু কর্তব্য বা দায়িত্ব আছে, নিশ্চয়ই আছে। আছে তো, একজন বাঙালি হিসাবেও আছে, একজন ভারতীয় হিসাবেও আছে, একজন গ্লোবাল সিটিজেন হিসাবে আছে। কেন বাংলা যা কিছু দিয়েছে সেটা বিশ্বের দরবারে সম্মানীয় জিনিস হয়েছে। তার কারণ ওই যে বললাম, ইউনিভার্সাল নলেজ। ওটাকে এই তকমায় আর একটা ছোট ন্যারো তকমার মধ্যে আমরা ফেলতে পারি না। তার কারণ যা কিছু বাংলা শেয়ার করছে সেটা একটা বিশ্বমানের জিনিস, প্রথমেই বুঝতে হবে। তো সেই জায়গা থেকে যেটা শেখানো হয়েছে, শিল্প, ইন্টালেক্ট, সংস্কৃতি, তর্ক, এইসব জিনিসে বাংলার মানে জুড়ি নেই। প্রচুর কিছু তত্ত্ব অনেক আগে বাংলা আবিষ্কার করে ফেলেছে বা ডিসকভার করে ফেলেছে। সেইগুলো আগেকার যারা ছিলেন আমাদের মনীষীরা, তারা পৃথিবীর সাথে শেয়ার করেছেন। আজকে শেয়ার করতে দ্বিধাটা কোথায়, সেটাই আমি বলছি, সেটাই শেখানো হচ্ছে। এবং কারো কেউ কেউ দলবাজি করতে করতে নিজের সত্তাকে অপমান করেছে, তারা নিজেও জানে না যে তারা অপমান করছে, কিন্তু অন্য যদি কেউ অবজেক্টিভ চোখে দেখে তাহলে দেখবে সেটা অ্যাকচুয়ালি অপমান করছে। এবং ইনডাইরেক্টলি সেটা আমাদের মনীষীদেরও অপমান। তার কারণ যারা এটা শিখিয়েছে তারা সেই মনীষীদের অপমান করে। সো যারা এটা না জেনে করছে বা জেনে করছে, যারা করছে তারা তো করছে, যারা না জেনে করছে তারা অপমানটাই করছে। কেন করছে সেটা আমি বলি। এই যে খ্যাতি, পয়সা, জৌলুস, এই সবগুলো দেখিয়ে বাংলার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার কারণ বাংলার যে ইন্টালেক্ট, বাংলার যে সৃষ্টি, বাংলার যে শিল্প, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে তর্কের ক্ষমতা, এইটা কিন্তু অনেকের থেকে অনেক এগিয়ে ছিল, এবং এখনো আছে, কিছু কিছু লোকের মধ্যে এখনো আছে। তবে যারা এটা খুব স্বাদটা পায়, তারা বাংলা ছেড়ে বেরিয়ে যায় বা দেশ ছেড়ে বেরিয়ে যায়। তো তখন কথাটা হচ্ছে যে বাংলাটা তাহলে গড়বে, তারা চেষ্টা করছে, কিন্তু তারা হতাশ হয়ে গেছে। তারা ভাবছে যে বাংলার হয়তো আর কিছু হবে না। সেটাই আমি বলছি যে এই জিনিসগুলো শেখানো হয়েছে যেটা, সেটাকে উল্টানোও যায়। তার কারণ এটা অ্যাকচুয়াল নয়, যেহেতু এটা শেখানো হয়েছে, সেটাকে উল্টোভাবে শেখানোটাকে রিভার্স করা যায়। এটাই আমি বলতে চাইছি, যে বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আরও স্পেসিফিক্যালি বলছি, কিছু বাংলার লোককে ইউজ করে এটাকে করা হয়েছে, ওই জন্য সমস্যাটা আরও বেশি। এবার লোকে বলবে যে বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, বাংলার এত ক্ষতি করা হলো, তাই বলে লোকে কিছু বলবে না? বলবে না, তার কারণ অনেকে বুঝতে পারছে না কারণটা কি। তার কারণ এটা করা হয়েছে হাসি মুখে,
যেহেতু হাসি মুখে করা হয়েছে সেই জন্য লোকে এটার সাথে বুঝতে পারছে না যে বাংলার কিভাবে কালচারটা টিগ্রেট হয়। কিন্তু আমি আবার আজকে সবাইকে বলবো যে এটা আমাদের শেখানো হয়েছে, এটা বাংলাকে শেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি বাংলা নয়। যত তাড়াতাড়ি এটা বাংলা বুঝতে পারবে তত তাড়াতাড়ি বাংলা একটা নতুন পথে যেতে পারবে এবং বাকিদেরও পথ দেখাতে পারবে, যেটা আগে হয়েছে। এবার আমি একটু বলবো এই যে চাকর মনোবৃত্তি। এবার অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ফিলোসফিতে আমি এই কথাগুলো কেন বলছি, সেটাই জানাটা খুব দরকার। যে ফিলোসফি আমি এখানে জাস্ট সোকল ফিলোসফি এই হিসাবে বলছি না, ফিলোসফি একটা বিগার কনটেক্সটে আমি বলছি। এই যে চাকর মনোবৃত্তি, এটা কিন্তু ইন্ডিয়ান ফিলোসফিতে খুব একটা ছিল না। এই যে চাকর মনোবৃত্তি না করে এরা হেলায় কাজ করত। ইন্ডিয়াতে আগে এরা সুন্দরভাবে নিজে হেলায় কাজ করতো, সে চাষ হোক বা রেশম শিল্প হোক বা আর যেসব শিল্পকর্ম ছিল। অন্ত্রপ্রনর যে মাইন্ডসেটটা নিয়ে আজকে এত মাতামাতি করা হচ্ছে সেটা কিন্তু আগে এনশিয়েন্ট ইন্ডিয়াতে ছিল। এনশিয়েন্ট ইন্ডিয়াতে ছিল, হয়তো কিছুটা অর্গানাইজড ওয়েতে ছিল না, হয়তো, কিন্তু তাদের মতো করেছিল। তারা সেটাকে সেল করছিল, ব্যবসা করছিল, ট্রেড করছিল, তারা ভালোই পয়সা কামাচ্ছিল, কারণ বিদেশে প্রচুর কদর ছিল। তো ওই জিনিসগুলো হঠাৎ করে চাকর মনোবৃত্তি চলে এলো। তার কারণ এই যে ইনভেশন, কলোনাইজেশন, এইগুলোর থেকে থেকে এই চাকর মনোবৃত্তিটা এসছে। এটা কিন্তু আগে ছিল না। অনেকে বলে ইন্ডিয়া 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 ইন্ডিয়া, বিশেষ করে আজকে ইউথের মধ্যে আমি একটু মানে একটু ভাবতে দেখি যে ইন্ডিয়ার এই হচ্ছে ইন্ডিয়া হচ্ছে। নো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্ডিয়া ওয়াজ। তাহলে আমরা একটা নতুন দিকে যেতে পারি। এবার সেটার জন্য ঠিক লোকজন প্রয়োজন, এগুলো আমরা আগে ডিসকাস করেছি। যেমন ফর এক্সাম্পল আমি বলি যে ইন্ডিয়া গ্রিস, আজকে আমরা গ্রিক ফিলোসফি নিয়ে এত মাতামাতি করি, তার কারণ গ্রিক ফিলোসফিটাকে বিশাল করে প্রচার করা হয়েছে। একদম ফিলোসফি বলতেই প্রথমে আমাদের কিসের কথা মনে আছে? আমাদের গ্রিসের কথা মনে আছে। এবার গ্রিসের মধ্যে বলতে আমরা পিথাগোরাস, আর্কিমিডিস, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এদের কথা, একদম টোলেমি, এদের কথা অনেক কিছু ভাবতে শুরু করলাম। যদি আর একটু ডিপ করি, একটু ডাইভ ইন করি আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে, আমরা দেখবো কোথাও না কোথাও যে সোর্সটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে। দে ওয়ার ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়া। কিন্তু পরে যে মানুষ যারা তার পরে হয়েছে, এবং তারা কিন্তু হয়তো চাইলে স্বীকারও করেছে কিছুটা জায়গায়, কিন্তু পরবর্তী জেনারেশন পরে পরে যেটা হয়েছে, তারা সেই ওই গ্রিক ফিলোসফিটাকেই বেশি প্রচার করা হয়েছে। অথচ যদি আমরা উপনিষদ দেখি, বেদ দেখি, এবং আমাদের এনশিয়েন্ট সিভিলাইজেশনের যেসব গ্রন্থ আছে, এনশিয়েন্ট তো বলবো না, এনশিয়েন্ট হচ্ছে জাস্ট ক্রোনোলজিক্যালি, যেটা আগের দিন বলেছিলাম, বা দিজ আর টাইমলেস, সেগুলো যদি আমরা দেখি, সেটার ফিলোসফিটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমরা দেখব যে ওয়েস্টার্ন ফিলোসফির সাথে একটা বিশাল পাল্লা। এবার আমি পরে আসছি কারা কারা ইন্সপায়ার্ড হয়েছে। তো তারা খালি এক একটা নাম দিয়েছে তাদের মতো করে, আর আমাদের এখানে নলেজটা পুরো কমপ্লিটলি দেওয়া ছিল। সেখান থেকে যে যেরকমভাবে পেরেছে সেরকমভাবে শিখে নামটা দিয়েছে। ফর এক্সাম্পল আমি এরপরে বলবো যে পিথাগোরাস কীভাবে ইন্সপায়ার্ড হয়েছে, তারপরে আর্কিমিডিস কীভাবে ইন্সপায়ার হয়েছে। সংখ্যা নিয়ে অনেকে তত্ত্ব হয়, আমাদের সাংখ্য ফিলোসফি ছিল যেটা সংখ্যার মধ্যে অনেক কথা বলে। তো সংখ্যা নিয়ে একটা বিশাল আছে, আমাদের সেক্রেট জিওমেট্রি আছে, আমাদের টেম্পলসগুলো যে জিওমেট্রি দিয়ে তৈরি হয় তার সাথে একটা কসমিক কানেকশন আছে। এবং এরম ব্যাপার আছে যে এমন টেম্পলের যে আর্কিটেকচার এমনভাবে তৈরি হচ্ছে, সেটাকে এমনভাবে তৈরি করা যায় যে কসমিক রেটা পুরো ফোকাস, কনসেন্ট্রেট হয়ে ওই পজিশনটাতেই পড়বে। তো সেই জিনিসগুলো ইন্ডিয়াতে বহু আগে ডিসকভারি হয়ে গেছে, তারপরে সেখান থেকে বিভিন্ন দেশ শিখেছে। এই জন্যই বলছে যে আমরা কিন্তু এত বছর ধরে পড়ে থাকিনি, আমরা এত বছর ধরে স্ট্যাগনেন্ট থাকিনি, বরঞ্চ আমাদের প্রাচীনকালে যারা ইন্ডিয়ান ছিল, অ্যাকচুয়ালি ইন্ডিজিনাস আমাদের যে কালচার ছিল, তারা কিন্তু লাইফকে নিয়ে ভেবেছে, দর্শনকে নিয়ে ভেবেছে, সায়েন্সকে নিয়ে ভেবেছে, এবং তারা অলসভাবে বসে থাকেনি। তারা এই যে কসমিক নলেজের সন্ধানে তারা উৎসাহ দেখিয়ে যেটা ঔৎসুক্য সেটা ছিল, এবং তারা কন্টিনিউয়াস এক্সপ্লোর করে গেছে, whether it's geometry, whether it's science, whether it's algebra, whether it's this and that, প্রচুর কাজকর্ম হয়েছে। সেইখান থেকে পরে অন্য জায়গায় গেছে। ফর এক্সাম্পল বলা হয় যে ইন্ডিয়ার থেকে পার্সিয়া হয়ে আমাদের ইসেতে গেছে, গ্রিসে গেছে সব ফিলোসফি। তো সেটা আমি বলবো একটু পরে, আসছি। আর যেটা আমি একটা জিনিস বলবো, যে কোনো সাবজেক্ট আমরা নিই না কেন, তার আমি বলেছিলাম যে আন্ডারলাইন ফিলোসফি যেটা থাকে সেইটা নিয়ে আমাদের একটা কথা বলতে হবে। আজকাল এমন একটা ধারণা হয়ে গেছে লোকের মধ্যে, ফিলোসফি
তার সাথে আর্ট এর কোনো কানেকশন নেই, যেটা আমি এটাও আগে বলেছি কিছুটা। কিন্তু আমি যেটা বলছি যে আর্টের সাথে ফিলোসফির কানেকশন যেমন আছে, সায়েন্সের সাথেও ফিলোসফির কানেকশন আছে, কমার্সের সাথেও ফিলোসফির কানেকশন আছে, মিউজিকের সাথে ফিলোসফির কানেকশন আছে, যে কোনো সাবজেক্টের সাথে ফিলোসফির কানেকশন আছে, কিন্তু ফিলোসফিটাই তো বেস। এবার তারপরে আরেকটা যেটা সাবজেক্ট হচ্ছে সেটা ফিলোসফি হচ্ছে আঁকুর থেকে যে বলো না নেয়, সেই ফিলোসফি থেকে আঁকুরটা নিয়ে মোড অফ এক্সপ্রেশন, আর্ট একরকম ভাবে দেখছে, সায়েন্স একরকম ভাবে দেখছে, কমার্স একরকম ভাবে দেখছে, এক একটা জিনিসে দেখছে। কিন্তু ফিলোসফিটা কিন্তু সবার ক্ষেত্রে কমনও হতে পারে, আবার সবার থেকে আলাদা হতে পারে একে অপরের ফিলোসফি থেকে শিখলে। সেই জিনিসগুলো আমাদের নিয়ে ডিসকাস করতে হবে। তো ফিলোসফি অ্যান্ড আদার সাবজেক্টস, এটা একটা বড় ব্যাপার। সেই রাইটিংই হোক, মিউজিকই হোক, আর্টই হোক, সেক্সই হোক, ফটোগ্রাফি হোক, রিলেশনশিপ হোক, এগুলো আমাদের সব কিছুই আছে ফিলোসফি হিসেবে। বাদশাহ যে কামাসূত্র তৈরি করেছে তার একটা ফিলোসফি আছে, সেটাও একটা ফিলোসফি। চাণক্য আজকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছে, চাণক্য আজকে ইকোনমিক্স নিয়ে কথা বলেছে, চাণক্য ইজ অলসো আ ফিলোসফার। এই প্রসঙ্গে করতে গিয়ে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কোনটা বলবো ভাবলাম, অ্যাকচুয়াল ফিলোসফার আর ফিলোসফার। ফিলোসফারকে তকমা দেওয়া হয়েছে আজকে, এই ফিলোসফার ওই ফিলোসফার প্রচুর তকমা দেওয়া হচ্ছে। আর অ্যাকচুয়াল ফিলোসফার, এটার মধ্যে একটা ডিস্টিংশন, সেটা করতে কিন্তু আবার এক্সপিরিয়েন্স লাগে। যারা নিজেরা সেই পথে গেছে বা সেই কসমিক নলেজের স্বাদ পেয়েছে, তারা এটা খুব ভালো বুঝতে পারে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা গ্রাম প্রত্যন্তরে একজন মানুষ, সে হঠাৎ করে একটা গাছের তলায় বসে আপনার সাথে এমন কথা বলবে, জীবনের খুব বড় বড় ফিলোসফি। সে কিন্তু কোনো স্কুলে পড়েনি, সে কিন্তু কোনো বই হয়তো বেশি কিছু পড়েনি, কিন্তু তার জীবনের যে অভিজ্ঞতা, সেখান থেকে সে ফিলোসফিটা পেয়েছে, মানুষ দেখে, জীবন দেখে। তো সেখান থেকে যখন সে ফিলোসফিটা বলছে, আমরা যদি অনেক কিছু পড়ে থাকি, হয়তো দেখলাম সেটার সাথে র্যালফ ওয়াল্ডো এমারসনের একটা কানেকশন আছে, হয়তো ইমানুয়েল কান্তের একটা কানেকশন আছে, হয়তো আমাদের কি বলবো থরোর একটা কালেকশন আছে। তো এগুলো থাকতেই পারে ওভারল্যাপ, কেউ তারাও জীবনকে দেখেছে, এরাও জীবনকে দেখেছে, মানুষকে দেখেছে। তো সেইটা হচ্ছে অ্যাকচুয়াল ফিলোসফার এবং নামে যারা ফিলোসফার, সেটার মধ্যে আমাদের ডিস্টিংশন করলে চলে না, আমাদের ফিলোসফিটাকে বুঝতে হবে, তাহলে আমরা দেখবো এও তো একটা ফিলোসফি। যেমন আমি দেখেছি আমাদের যে বাউল সম্প্রদায় আছে বাংলায়, সেখানে ভক্তি আর সুফিজমের মধ্যে একটা দারুণ সম্পর্ক ঘটেছে। এবং সেটাকে অনেকে, আমি দেখেছি পার্সোনালি আমার লাইফে, অনেকে যারা লোকের কাছে গিয়ে তার প্রশংসা করছে, তারা হয়তো নিজেরা যখন পার্সোনাল একটা জায়গায় আলোচনা হচ্ছে, তখন তাকে বলছে এ তো গরিব, এ তো গরিব, এ কি বলবে। যার জন্য কিছু লোককে আজকাল কমার্শিয়াল পোশাক পরিয়ে সাজিয়ে বাউল 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 বলা হয়। কিন্তু বাউলের যে ফিলোসফি, যদি রিয়েল বাউল হয়, প্রকৃতপক্ষে যে সেই তত্ত্ব মানে আত্মীকরণ করে যিনি বাউল, বা সেটা স্বাদ পেয়ে যিনি বাউল, তার সাথে যদি আমরা বসে কথা বলি, তাহলে আমরা ফিলোসফির এত কিছু পাবো না। আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। মানে আপনি যদি রিয়েলি ফিলোসফির ইন্টারেস্টেড হন, তাহলে ইউ ক্যান টক টু দিস পিপল অ্যান্ড দে উইল গিভ ইউ এনর্মাস অ্যামাউন্ট অফ উইজডম। আমরা যদি শুধু লালনের লেখাও পড়ি, সেখান থেকেও আমরা দেখতে পাবো কীভাবে ভক্তি মুভমেন্ট, সুফিজম, এবং এগুলো তো আমি শুধু নাম বলছি, মানে জীবনের যে দেখার দৃষ্টিভঙ্গি, একটা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, সেই জিনিসটা নিয়ে আমরা প্রচুর কিছু পাবো। তো তারাও ফিলোসফার, এটা এটা আমরা বললাম। তারপরে আর এখানে সেরকম কিছু নেই। আইনস্টাইনের কথা যদি বলি, যদি আমি এইটা নিয়ে আমার সাথে একজনের খুব ডিসকাশন হয়েছিল বেশ কিছু বছর আগে। তো তিনি, তার সাথে আমার যখন কথা হচ্ছিল, তিনি আমার বললেন যে আইনস্টাইন নিয়ে কথা হচ্ছিল। তখন আমি বললাম যে আইনস্টাইন এমন একজন যিনি ফিজিক্সকে আর্টের লেভেলে নিয়ে গেছিলেন। তো তিনি আমায় বললেন দ্যাটস $1 মিলিয়ন অ্যান্সার। এবং এবং এই যে কথাটা উনি যেহেতু বুঝতে পেরেছেন বলে উনি কিন্তু বলেছেন, এবং এটা যিনি বুঝতে পারবেন তিনি রিলেট করতে পারবেন। সো যে কোনো সাবজেক্টে আমরা যদি আর্টের লেভেলে চলে যাই, তাহলে সেখান থেকে এই যে নোবেল প্রাইজ পাচ্ছেন, পুলিৎজার প্রাইজ পাচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, যে বড় বড় প্রাইজ, আমি প্রাইজের কথা বলছি না, মানে সো কল্ড, এখন তো সেটাও ডাইলিউটেড হয়ে গেছে অনেক সময়। কিন্তু আমাদের এই যে লেভেল, মানে একটা সাবজেক্টের যে লেভেলটা, সেই জায়গায় যখন আর্টের লেভেলে চলে যাচ্ছে, তখন দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। এবং সেটা কেন হচ্ছে, আইনস্টাইনের সাথেও যদি আমরা দেখি, তাহলে কোথাও না কোথাও একটা ইন্ডিয়ান কানেকশন রয়েছে। ইন্ডিয়ান কানেকশন মানে ইন্ডিয়ান এনশিয়েন্ট ফিলোসফি, যেগুলো আজকে মানুষ বলতে শুরু করেছে।
এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা যদি দেখি, সেখানে আমরা ইন্ডিয়ার কানেকশন পাবো। তো এইগুলো আমাদের নিয়ে আলোচনা করতে হবে। বাখের মিউজিকের সাথে ম্যাথমেটিক্সের একটা দারুণ কানেকশন আছে, তো সেইগুলো জানতে হবে। তারপর বাখের ফিলোসফি কি, সেখান থেকে চার্চের একটা অর্গান কেন ইউজ করছে বাখ, চার্চ অর্গান কেন, চার্চ মিউজিক তৈরি হচ্ছে কেন, তার মধ্যে একটা ইন্ট্রিকেট ম্যাথমেটিক্যাল কম্বিনেশন। তো এইগুলো কিন্তু সব কিছু রিলেটেড, আর্ট, ফিলোসফি, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার। কিন্তু আজকে কেউ সেরকমভাবে পড়তেই পারে না। তুমি এইটুকুনি অঙ্ক করে দাও, তুই এই অঙ্কটা করেছিস, তুই অঙ্কটা করেছিস, এই বোধে থাকে। ম্যাথমেটিক্স ইজ দ্য ওয়ে through which we can understand the entire nature. কিন্তু ম্যাথমেটিক্সেরও কিছু লিমিটেশন আছে, সায়েন্সেরও কিছু লিমিটেশন আছে। আর্ট আবার আরেকটা স্টেপে গিয়ে সেটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, ফিলোসফি আবার আরেকটা ওয়েতে সেইখানে ছাড়িয়ে চলে যাচ্ছে। সেইগুলো নিয়ে আমাদের ডিসকাশন করাটা খুব প্রয়োজন। একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ হলো, একটা আর্টিস্টিক অ্যাপ্রোচ হলো, সেটার যে মেলবন্ধন হবে, কোথাও না কোথাও সব কিছু কানেক্টেড। যারা সেই হায়ার লেভেলে এডুকেশন মানে রিয়েলি পড়াশোনা করেছেন, তারা সেটা বুঝেছেন, কোথাও না কোথাও সেই কানেকশনটা পেয়েছেন। তাহলে ওই আগে ওই উত্তরণের পথে যাওয়া যায়। এটা একটা বললাম। তো সাবজেক্টের প্রতি আজকে আকর্ষণ কমে গেছে, তার কারণ যারা পড়াচ্ছেন তারা নিজেরাই হয়তো অতটা বোঝেন না। তো সেইটা যদি কনভে করতে পারেন, তাহলে হয়তো ইন্টারেস্ট আরো গ্রো করবে। তাহলে তাদের এই যে ঔৎসুক্য যেটাকে বললাম, সেইটাই হয়তো তাদের আরো মানে সাবজেক্টটা নিয়েই তারা আরো ভাববে, সাবজেক্টটা নিয়ে তারা আরো আকর্ষিত হবে। আরেকটা জিনিস, যদি আমরা ইতিহাস দেখি না, তাহলে আমরা দেখবো যে ইতিহাসে ফিলোসফারদের নানা বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কেউ বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, সেখান থেকে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই একটা এক্সাম্পল দিলাম। এই জিনিসগুলো যখন হয়, তখন সমাজ কি হয়, মানে যেটা প্রচলিত জিনিস সেটার এগেনস্টে যখন কেউ কথা বলে, সেটা যদি ঠিকও হয়, তখন শুরুতে মেনে নিতে তো অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। ফট করে আজকে বললো তাই বলে কি মেনে নেবে, খুব কমই হয় বা প্রায় হয়ই না। তো ফিলোসফারদের অনেক বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ফিলোসফারদের জন্যই কিন্তু আমরা অনেক নতুন পথের সন্ধান পেয়েছি। এই ফিলোসফারদের বাধার মধ্যে দিয়ে যেতে হলেও তাদের জন্য কিন্তু আমরা একটা নতুন পথের দিশা পেয়েছি। তো তারা যদি না থাকে, তাহলে সমাজ আর এগোবে কি করে, সমাজের অগ্রগতি হবে কি করে? না হয় তারা না থাকলে তো সমাজ থেমে যেত, তাই না? এরা মানুষকে ভাবতে শেখায়, ফিলোসফার্সরা মানুষকে ভাবতে শেখায়, যে সাবজেক্টেরই হোক না, তারা মানুষকে ভাবতে শেখায়। সেই সেই যে ভাবতে শেখানো, সেটাই আমাদের দরকার। এবার আমি একটু হালকাভাবে বলি যে আচ্ছা, তার আগে আরেকটু কথা বলে দিই। এই যে ইন্ডিয়ান আর চাইনিজ ফিলোসফি নিয়ে আমরা একটু বলছিলাম না আগের দিন, তো এখানে না ইন্ডিয়ান আর চাইনিজ ফিলোসফির মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। অদ্ভুত কানেকশন বলবো না, যেহেতু নেইবারিং কান্ট্রি, তো কিছু তো ওভারল্যাপ থাকবেই। কিন্তু আমি পার্সোনালি যেটা দেখেছি, ইন্ডিয়া অ্যান্ড চায়না এরা প্রাচীনকালে অনেক কিছু জিনিস আবিষ্কার করে ফেলেছে এবং তার মধ্যে ওভারল্যাপ আছে। তবে কম্পারেটিভলি যদি আমি দেখি, তাহলে আমি এটা এক্সপিরিয়েন্সিয়াল নলেজ দিয়ে বলছি, এবং আমি বাকিদের সাথেও অনেক আলোচনা করেছি, এটাই সবার মন্তব্য। ইন্ডিয়ান যে ডিসকভারিগুলো, সেগুলো কিন্তু চাইনিজ ডিসকভারির থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা ডিপার। যেমন ফর এক্সাম্পল, আমাদের এখানে কালারি পায়তু হলো স্টার্ট, একটা মার্শাল আর্ট, সেটা যখন চায়নাতে যাচ্ছে, সেটা গিয়ে কুংফু হয়েছে। তো এবার লোকে কুংফু কুংফু খুব শুনেছে, চাইনিজ কুংফু, কিন্তু সেটা যে কালারি পায়তু এখানে আমাদের সাউথ ইন্ডিয়া থেকে শুরু হলো, তো সেই জিনিসটা কিন্তু কম লোক জানে, কম্পারেটিভলি আমি বলবো কম লোক জানে। তারপর যেমন শিব আর শক্তি, এই যে আমাদের ম্যাসকুলিনিটি ফেমিনিটি, এই যে কনসেপ্টটা, এই যে ডুয়াল কনসেপ্টটা, এটাই কিন্তু চাইনিজে যখন আমরা দাও দে চিং করছি, লাউৎসু, তখন সেখানে আবার চলে আসছে আমাদের ইং অ্যান্ড ইয়াং। তো এইখানে একটা জিনিস আছে। তারপরে আমরা যখন বাস্তুশাস্ত্র নিয়ে কথা বলছি, তখন চাইনিজরা ওখানে বলছে ফেংশুই। তো এখানে যে যদি আমরা সিমিলার কাইন্ড অফ কনটেক্সটে দেখি, তাহলে ইন্ডিয়ান কিছু ডেভেলপমেন্টস হয়েছে, চাইনিজ কিছু ডেভেলপমেন্টস হয়েছে। তো কিন্তু আমি কম্পারেটিভলি দেখেছি ইন্ডিয়ান ডেভেলপমেন্টসগুলো আরেকটু বেটার, মানে বেটার বলবো না, ডিপার। যেমন যোগা আমার মনে হয়েছে অনেক ডিপার। সেই তুলনায় যদি আমরা তাইচি দেখি বা চিগং দেখি, তার থেকে যোগাটা অনেক বেশি মানে ডিপার। সে যোগার অষ্টাঙ্গ যোগা হোক, হাতা যোগা হোক, বিভিন্ন ধরনের যা যোগা আছে,
সেগুলো যদি আমরা দেখি তাহলে ভাস্টও যেমন তাহলে ডিপারও। সেই তুলনায় টাইচি একটা জাস্ট ওয়ে, চিগং একটা ওয়ে, ফালুন দাফা একটা ওয়ে, তো এরকম কিছু কিছু অনেক জিনিস আছে। তো এইখানে আমি আরেকটা জিনিস বলবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের ইন্ডিয়াতে যখন আমরা প্রাণা বলছি তখন চাইনিজরা সেটাকে চি বলছে, জাপানিজরা সেটাকে কি বলছে। এবার সেখান থেকেই আমরা ইন্ডিয়াতে যেমন প্রাণার যে আমাদের মুভমেন্ট, ইদা, পিঙ্গলা অ্যান্ড সুষুম্না, আমাদের তিনটে যে নারী আছে, তো এখান দিয়ে যখন আমরা করছি আমাদের প্রাণা নিয়ে আমরা যেমন মুভমেন্টটাকে কন্ট্রোল করছি, তেমনি তাইচিতে আমরা চিটাকে কন্ট্রোল করছি। আবার রেইকি যখন আমরা করছি জাপানিজ ফিলোসফি, তখন আমরা কিটাকে কন্ট্রোল করছি। তো সবাই সেটাকেই করছে যেটাকে আমরা প্রাণা করছি, কিন্তু ইন্ডিয়াতে যে ডিসকভারিটা হচ্ছে সেটা কিন্তু আর একটু অনেকটা ডিফারেন্ট। এবার অনেকে আবার প্রাণার সাথে ব্রেথের একটা সিমিলারিটি করছে, বাট দে আর নট ইকুয়াল। সেটা নিয়ে আমরা ডিটেলে পরে ডিসকাশন করবো। তারপর অনেক কিছু আছে, তেজাস, ওজাস, বাতা, পিত্তা, কাফা, অনেক কিছু আছে। আয়ুর্বেদ যদি আমি সেখানে আবার ডিসকাশন করতে, এখানে আবার একটা জিনিস বলা, আয়ুর্বেদ যদি আমরা ডিসকাশন করি ইন্ডিয়ান সিস্টেমে, আবার যদি চাইনিজ সিস্টেমে মেরিডিয়ান্স দেখতে পাই, তাহলে সেখানে আবার এখানে আমাদের নাড়ি, আয়ুর্বেদ, ওখানে আমাদের চাইনিজ মেরিডিয়ান্স সেখানে একটা আছে। তো এরকম প্রচুর জিনিস, সেটা একটা রিসার্চের বিশাল বিষয়। ইন্ডিয়াতেও হয়েছে, চায়নায় হয়েছে। এবার সেখান থেকে পৃথিবী প্রচুর শিখেছে, তারপরে তো ওয়েস্টার্ন সিস্টেমে এইসব জিনিসপত্র এসছে। এবার বলি আজকের একটু কনটেক্সট, আবার আমি এগুলোতে ফিরে যাব, তার আগে একটু আজকের কনটেক্সটগুলো বলবো, একটু মজার জিনিসপত্র বলবো। হ্যাঁ, এবার মানুষদের মধ্যে আমরা কয়েক ধরনের ধরন দেখতে পাই। কিছু মানুষের জীবনের ফিলোসফি, যেটা লোকজন নিয়ে কথা বলে আর কি আজকালকার দিনে, তোর জীবনের ফিলোসফি কি, তোর জীবনের পারপাসটা কি, অনেকে ফিলোসফির সাথে গুলিয়ে ফেলেছে। তো অনেকের কাছে, ধরুন এই ধরনের লোকজন আপনি জীবনে দেখেছেন, আপনার আশেপাশে দেখেছেন, তারা বলবে যে শুরুতেই আমার কাছে সবাই শত্রু, কারোর কাছে শুরুতেই হচ্ছে সবাই শত্রু, আবার কারোর কাছে শুরুতেই হচ্ছে সবাই ভালো। তো যার কাছে শুরুতেই সবাই শত্রু, সে আস্তে আস্তে ভালো, মানে তাকে ভালো ভাবতেও পারে, নাও ভাবতে পারে। ইটস আ লট অফ থিংস গোয়িং অন। আর যাদের কাছে ভালো, শুরুতেই সবাই ভালো, তারা পরে জানতে পারলেও বিশ্বাস করে যে হচ্ছে শত্রু। তো এটা এই দুরকম ফিলোসফি, কমপ্লিমেন্টারি বলতে পারে অনেকে, তবে তার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন হয়। ইটস এ ভেরি কমপ্লেক্স থিং, নট সো ইজি। আবার এরকমই যদি আমি আরেক দিকে ধরি, কেউ আছে শুরুতেই অসম্মান করতে শুরু করে, এই একজনের সাথে আলাপ হলো, তাকে শুরুতেই অসম্মান করতে শুরু করে। আবার আরেকজনের সাথে যদি আমাদের দেখা হয়, সে শুরুতেই সম্মান করতে শুরু করে। তো এই দুরকম ফিলোসফি লাইফের, যেরকমভাবে ওই জীবনের ফিলোসফি নিয়ে যেটা বললাম, এই ধরনের লোক আছে। তো যারা প্রথমেই অসম্মান করতে শুরু করলো, তারা হয়তো আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম তাকে সম্মান করতে শুরু করলো বা করলো না। আর যারা শুরুতেই সম্মান করতে শুরু করলো, কিছু কিছু জিনিস ইনসিডেন্টের পর তারা আর তাকে সম্মান করতে শুরু করলো না, অসম্মানে চলে গেল। আর অনেক সময় যেটা হয়, সম্মানও ছিল, সম্মানই রইল, সম্মানটা হয়তো বাড়লো, সম্মানটা রইল, একে অপরকে বোঝানো, একে অপরের সাথে আলোচনা করতে করতে এই অ্যাকশনটা ভুল হয়েছে। মানুষটা তো আমরা জানি সম্মানীয় ব্যক্তি, অ্যাকশনটা হয়তো ভুল হতে পারে। তোমার থেকে আমি শিখলাম, আমার থেকে তুমি শিখলে। এই যে শুরুতেই অসম্মান আর শুরুতেই যে এই শত্রু, এটা কিন্তু আবার এই ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটির ব্যাপার। যারা শুরুতেই অসম্মান করে ফেলে, কোথাও না কোথাও তারা ভেবে ফেলে আমি কিন্তু শক্তিশালী, এটা আমায় দেখাতে হবে। তুমি শক্তিশালী, তোমায় খুব একটা বেশি দেখানোর প্রয়োজন নেই। কিছু কিছু সিচুয়েশনে আমাদের দেখাতে হয়, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি বলছি যে সবসময় যে তোমায় দেখাতেই হবে তুমি শক্তিশালী, তাহলে কোথাও একটা প্রবলেম আছে। তুমি শক্তিশালী হলে লোকে এমনিই টের পাবে। আচ্ছা, আবার আরেক ধরনের লোক আছে যে আমি পারছি না, তাই বলে আমি পারছি না বলে আমি মূর্খ থাকবো, কিন্তু তাতে সে সন্তুষ্ট নয়। মানে আমি পারছি না, আমি মূর্খ, কিন্তু অন্যকে আমি ডিস্টার্ব করবো। সেই মূর্খতা যদি আবার দম্ভ হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। মানে আমি মূর্খ, সেটাই আমার দম্ভ, কিন্তু আমাকে ছুড়ে দিতে হবে একটা কিছু, অসম্মান বা কিছু। মানে আমি একটা জিনিস ছুড়ে দিয়েছি, সেই জিনিসটা সমাজের পক্ষে ভালো কি খারাপ আমি সেটা মনে করলাম না, সমাজে সেটা চলছে, বলে না, সমাজে সেটা প্রচলিত হয়ে গেছে। যেহেতু সেটা সমাজে চলছে, যেহেতু সমাজ সেটাকে গ্রহণ করেছে, whether it's good or bad for the mankind, whether it's good or bad for the society,
সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেহেতু সেটা চলেছে, আমার মতবাদ হিট করে গেছে, ব্যাস তাহলেই আমার সেটাই আনন্দ। এই ধরনের যারা, তারা যদি নিজেকে ফিলোসফার বলে প্রচার করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেটা কি ফিলোসফি হবে নয়। ওই জন্য ফিলোসফি টার্মটাকে খুব ভালোভাবে বুঝে আমাদের ইউজ করাটা প্রয়োজন। আরেকটা জিনিস বলি, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি, এগুলোর তো একটা ডেফিনেটলি কানেকশন আছে, সেটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করব। এ তো সবে শুরু। এই যে আমরা মন দিয়ে যখন ডেডিকেটেডলি কিছু করি, বা ধরুন যখন আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বর অ্যাকচুয়ালি আমাদের মধ্যে, এই জিনিসটা আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মও বলতে পারি, বা আমাদের ইন্ডিয়ান যে সংস্কৃতি সেটা যেটা শেখায়, সেটা হচ্ছে ঈশ্বর আমাদের মধ্যে আমরা ডিসকভার করতে পারি। তো আমরা বিভিন্ন ধরনের প্রসেস আবিষ্কার করেছি, যেটা দিয়ে আমরা নিজেদের মধ্যে যে ঈশ্বরটাকে আছে সেটাকে ডিসকভার করতে পারি। কিন্তু অনেক ধর্ম এমন আছে যারা ঈশ্বরটা একটা বাইরের জিনিস, মানে ঈশ্বর আমরা হতে পারি না, এটা ভেবে ফেলে। কিন্তু হিন্দু ধর্ম, ইন্ডিয়ান সংস্কৃতি, সনাতন ধর্ম যেটা আমাদের শেখায় যে ঈশ্বরটাকে আমরা আমাদের নিজেদের মধ্যে ডিসকভার করতে পারি, এবং বহু লোক করেছে। আজকে যারা আমাদের অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, তারা এটাকে করেছে। তো যেটা বলছিলাম, যে আমরা যখন মন দিয়ে বা ডেডিকেটেড হয়ে যখনই কোনো কাজ করি, তখন কিন্তু আমরা ঈশ্বরের অনেকটা কাছে পৌঁছে যাই। এবার সেই ঈশ্বর আমাদেরই মধ্যে, কিন্তু তার আমরা একটু কাছে চলে আসি। এটাই হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের একটা বড় পার্ট আর কি। এটা থেকে বাইরের লোকজন প্রচুর শিখেছে। এই যে বলছি না, আমরা একটা সাইলেন্সে পৌঁছে গেলাম, আমরা একটা মানে একটা স্থিতপ্রজ্ঞ স্টেটে পৌঁছে গেলাম। এইটা যখন আমরা পৌঁছেছি, সেটাই আমাদের ঈশ্বরের সাথে মেইন কানেকশন। যত আমাদের মধ্যে টার্মোয়েলসগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো, আমরা আস্তে আস্তে মানে স্থির হয়ে গেলাম। ইট টেক্স টাইম, ইট টেক্স এক্সপিরিয়েন্স। বাট আমরা ভারতের থেকে পৃথিবীতে এটা সম্পর্কে দেওয়ার প্রচুর জিনিস আছে, কারণ আমরা বিভিন্নভাবে, বিভিন্ন ভ্যারিয়েশনে এটাকে ডিসকভার করেছি। এবার অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ফিলোসফি আজকে আমাদের জীবনে কি দরকার। আমি তো বলি, আজকেই তো ফিলোসফি সব থেকে বেশি দরকার আমাদের জীবনে। আজকে যদি আমরা ফিলোসফি নিয়ে আলোচনা না করি, তাহলে টেকনোলজির যেভাবে এখন প্রগ্রেস হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তারপরে আরও অনেক কিছু টেকনোলজি নিয়ে আমরা এখন প্রগ্রেস করছি, তো তখন আমাদের ফিলোসফির সাথে, আর্টের সাথে এগুলোর কানেকশনটা নিশ্চয়ই বুঝতে হবে। এবার আজকে আমাদের ফিলোসফি দরকার কোনো যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, যেটা আমি বারবার কথা বলছি। আর্ট আমাদের নিজেকে বুঝতে শেখায়, আর্টের থ্রু দিয়ে লোকে নিজেকে বুঝতে শেখে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, এবং তার একটা বিশাল পারপাস রয়েছে, একটা মাচ বিগার কনটেক্সট রয়েছে আর্টের। শুধু তো আর্ট দেখে ভালো লেগে গেল সেটা নয়, আর্টের একটা বিশাল বড় কনটেক্সট রয়েছে। কিন্তু আলটিমেটলি তো একটা কমিউনিকেশনাল এক্সপ্রেশন, যেটা আমরা আগে ডিসকাস করেছিলাম। তো সেটা একটা আছে, এবং ফিলোসফির একটা বড় ভূমিকা আছে। তো টেকনোলজি যতই থাক না কেন, ফিলোসফি কখনো অবসলিউট হয় না। তো অনেকে বলতে পারে যে ফিলোসফি কি ব্যাপার। ফিলোসফি কোনো ব্যাপারই নেই, ফিলোসফি ছিল, আছে এবং থাকবে। এবং আজকেই ফিলোসফি সব থেকে বেশি দরকার, কেন যতই আমরা দেখব যে আমাদের ফিলোসফিটা যদি ঠিক না হয়, তখন আমরা টেকনোলজি নিয়েই বা কী করবো। আর ফিলোসফিটাই যদি খুব স্ট্রং হয়, তাহলে সেই টেকনোলজিটাকেও আমরা মানে আমাদের ওয়ার্ল্ডের ভালো করার কাছে। এই যে আজকে দেখুন না, আজকে ক্লাইমেট চেঞ্জের এত প্রবলেম হচ্ছে, আজকে এই যে পলিউশনের এত ব্যাপার হচ্ছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই যে এত কিছু হচ্ছে, কোথাও না কোথাও তো ফিলোসফিটা একটু ডিস্টর্টেড আছে। তো সেই ফিলোসফিগুলোকে যদি আস্তে আস্তে কারেক্ট হয়, এই যে আজকে আমি তো বলবো এই জিনিসটা খুব বলাটা প্রয়োজন, এই যে সোসাইটাল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, সোশ্যাল অন্টারপ্রেনারশিপ আছে, সোসাইটাল ডেভেলপমেন্ট আছে, সোশ্যাল কন্ট্রিবিউশন আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এইগুলো কি আলাদা করে মানুষকে বলতে হবে? আপনারা নেচারের একটা পার্ট, আপনাদের একটা সোশ্যাল কন্ট্রিবিউশন থাকাটা, দেশের জন্য একটা কন্ট্রিবিউশন থাকাটা, এটা কি আলাদা করে লোককে শেখাতে হবে, আলাদা করে কাজ করে দেখাতে হবে? এটা তো বাই ডিফল্ট ফিলোসফির মধ্যে ইনগ্রেইন থাকবে, যে আমি আমার দেশের জন্য কাজ করব, আমি আমার যে নেচারে আমাকে এত কিছু দিয়েছে, যে নেচার থেকে আমি এত কিছু শিখছি, সেই নেচারের জন্য কিছু আমি করব, সোসাইটির জন্য আমি কিছু করব। এইটাই তো ফিলোসফি, এটা তো ইনগ্রেইনড হতে হবে ফিলোসফি। সেই জিনিসগুলো আমাদের ডিসকাস করতে হবে আজকে। এটা হলো। আর
ওই যেটা বললাম যে ফিলোসফারের ধরনটা নিয়ে আমাদের খুব দরকার, যে সমাজের চোখে তথাকথিত ফিলোসফার আর যারা অ্যাকচুয়ালি ফিলোসফার, এটা নিয়ে খুব বড় দরকার। অ্যান্ড আর কি বলবো, আর আরেকটা জিনিস আমি বলবো, এইসব নিয়ে যখন আপনারা লোকজনকে দেখাবেন, যখন আমরা লোকজনের সাথে ডিসকাস করবেন, তখন যাদের অ্যাকচুয়ালি বোঝার দরকার তারা যদি বুঝতে না পারে, তাহলে বুঝবেন যে আমরা ঠিক দিকে যাচ্ছি। আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছি যে তারা অনেক সময় বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না, তার মানে আপনি ঠিক দিকে যাচ্ছেন। তারা আপনার অডিয়েন্সই, তারা যদি এর থেকে কিছু শিখতে চায়, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। বাট আমাদের অডিয়েন্স হচ্ছে যারা এটা নিয়ে একটু মানে কুণ্ঠা বোধ করছে, তাদেরকে শেখানো। আর যারা জেনে আরো একটু জানতে চাইছে তাদের জন্য সেই লেভেল থেকে অডিয়েন্স। আর যারা জেনে শুনে এটাকে মানে এই শুনলাম, শুনতে একটু ভালো লাগলো, তারপরে আর সেটা নিয়ে কোনো ডিসকাশনের দরকার নেই, সেটা কিন্তু আমাদের লিস্ট প্রায়োরিটি অডিয়েন্স, সেটা আমাদের মানে মেইন অডিয়েন্স নয়। এক সময় ভারতবর্ষে আমাদের এই যে শিক্ষা দেওয়ার যে প্রচলন, এক সময় আমাদের একটা ছেঁড়া বস্ত্রে, মানে নোংরা বস্ত্রে বলবো না, একটা কুচকানো বস্ত্র, এইসবের মধ্যে এগুলোর খুব একটা গুরুত্ব ছিল না। আমাদের শিক্ষাটা এত ওপরে রাখা হতো এডুকেশনটাকে, যে একটা মলিন বস্ত্র পরেও আমরা কিন্তু শিক্ষা দিয়েছি। এবং কোনোদিন সেই মানে যে শিষ্য বা যে স্টুডেন্ট, তারা কিন্তু বলেনি যে এই টিচারের যেহেতু মলিন বস্ত্র, তাই এই টিচারের এডুকেশনটাকেই আমরা পুরো ডিসকার্ড করে দেবো, এবং এই টিচার যে শেখাচ্ছে সেটাকেই আমরা পুরো ডিসকার্ড করে দেবো, যেহেতু তার একটা মলিন বস্ত্র আছে। এই জিনিসগুলো এলো কোত্থেকে? এই জিনিসগুলো পরেই এসছে, থ্রু ইনভেশনস, থ্রু কলোনাইজেশন। এগুলো ইন্ডিয়াতে ছিলই না। এখানে শিক্ষা, যখন একজন কেউ শিক্ষা দিচ্ছে, এটাকে খুব সম্মানের চোখে দেখা। এখন ওই যে লোকে জৌলুসের খোঁজে দৌড়াচ্ছে, এবার এত জৌলুসের খোঁজে দৌড়াচ্ছে করতে গিয়ে এইসব মানে মেইন যে ডেপথ বা কন্টেন্ট, এগুলোই মিস হয়ে যাচ্ছে। যে তাদের শিক্ষার কি সেই মান রয়েছে? ওই জৌলুসের মধ্যে শিক্ষার সেই মান আর নেই, শিক্ষার প্রতি সেই সম্মান আর নেই। শুধু ওই জৌলুস 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 করে শিক্ষা দেওয়া হচ্ছে, এটা একটা বলার ধারণা। আর কাজ করার ফিলোসফি, এটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম কাজ করার ফিলোসফি। আমি একটু হিন্ট যেটা দিলাম, যে চাকর মনোবৃত্তি, বা আগে আমাদের যে অন্ত্রপ্রেনার মাইন্ডসেট ছিল, চাকরি তৈরি করার যে ক্ষমতা ছিল, নিজের যেটা ভাল লাগে সেটা নিয়ে কাজ করার ব্যাপারটা ছিল। আজকে আমরা বলি যে এই যে ওয়েস্টার্ন সোসাইটিতে যেটা হচ্ছে, যে তাদের যেটা ভাল লাগে তারা সেটা নিয়েই করে। আমাদের ইন্ডিয়াতেও ছিল, ইন্ডিয়াতেও ছিল, হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে ছিল, আমাদের ইন্ডিয়াতেও ছিল। যার যেটা ভালো লাগতো তারা সেটা নিয়ে কাজ করতো। কিছু জিনিস ডেফিনেটলি ওদের থেকে আমাদের শেখার ছিল, তবে আমাদের থেকেও ওরা প্রচুর কিছু শিখেছে। শুধু ওদের থেকেই শেখা আছে, আমাদের থেকে ওদের শেখা নেই, এই ধারণাটা হচ্ছে ভুল। কেন আমাদের, যদি আমরা, আমি আবার বলছি, যদি আমরা প্রাচীন আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে গ্রন্থ আছে সেটাকে যদি আমরা আত্মীকরণ করতে পারি বা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে যেটা আমরা ফার্স্টেই দেখতে পাবো, যে সেখানে এত সুন্দর কোহেরেন্টলি, যেটাকে বলে না, কোহেরেন্টলি বিভিন্ন নলেজগুলো এত সুন্দর ব্লেন্ড হয়েছে, এবং যেটা আপনি যেটা খুব ভালো গুণ, যতবার আপনি পড়ছেন নতুনভাবে এটাকে ডিসকভার করছেন, আপনার ম্যাচুরিটি লেভেল বাড়ছে, আপনি যেটাকে গ্রহণ করছেন সেটা আপনার মনে হচ্ছে যে আরো আরো ডেপথ, এত ডেপথ ছিল। সেটাই তো হওয়া উচিত। যে কোনো টাইমলেস আর ওয়ার্ক আপনি দেখুন, যে কোনো টাইমলেস ওয়ার্ক আপনি দেখুন, সেখানে কিন্তু একটা জিনিস যখন আপনি দেখছেন, একটা যেটা আমি বলেছিলাম যে সব রকম লোক, এক এক ধরনের লোক এক এক রকম ভাবে সেটাকে রস আস্বাদন করছে, আবার এক এক সময় আপনি আসছেন, এক এক সময় এক এক রকম ভাবে আপনি ডিসকভার করছেন। মানে আপনার ম্যাচুরিটি বাড়ছে, আপনার যে ডিসকভারেবিলিটি, যে ক্ষমতা, আপনি যে আপনার ম্যাচুরিটি বাড়ছে, এবং আপনি যে ডিসকভার করছেন সেটা আপনি অন্যভাবে করছেন। হয়তো লাইফে যখন আপনার বয়স ছিল 15 বছর, তখন আপনি এই বইটাই পড়েছেন, তখন আপনার জীবনের অভিজ্ঞতার পার্সপেক্টিভ থেকে আপনি একরকমভাবে পেয়েছেন। যখন আপনার বয়স হচ্ছে 30 বছর, তখন আপনার জীবনের অভিজ্ঞতা যেটা হয়েছে, আপনি সেই বইটাই যখন আপনি ফিরে যাচ্ছেন সেই বইটার দিকে, তখন আপনি একটা অন্যভাবে সেটা রস আস্বাদন করছেন। এটা হয় না, অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেইভাবে যদি আমি বলি যে ডেপটা এত বেশি ইন্ডিয়ান এই আমাদের স্ক্রিপচার্স বা আমাদের গ্রন্থগুলোতে, রামায়ণ মহাভারত যদি আমি বলি, এবার রামায়ণ মহাভারতের প্রসঙ্গে জাস্ট একটু হালকা করে ছুঁয়ে বলবো। এই যে রামায়ণ মহাভারত নিয়ে একটা কথা বলা হচ্ছে, যদি আমি ন্যারেটিভ বিল্ডিংয়ে দেখি, যদি আমি স্টোরি টেলিংয়ে দেখি,
যদি আমি আমাদের আর্কিটাইপস যে ক্যারেক্টার, যেটা কার্ল ইয়ং আর্কিটাইপস বলছে, কার্ল ইয়ং কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান নলেজ থেকে, কার্ল ইয়ং, এবং সেটা স্বীকারও করেছে। পরে তার স্টুডেন্টরা সেটাকে স্বীকার করেনি, অতটা মানে মেনশন করেনি, কিন্তু কার্ল ইয়ং এটা স্বীকার করেছে। তো কার্ল ইয়ং যেটাকে আর্কিটাইপস বলছে, ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটাইপস থাকছে। আমরা যদি রামায়ণ মহাভারত দেখি, মানে আর্কিটাইপস হিসেবে যদি আমরা দেখি বা ক্যারেক্টার স্টাডি, তাহলে এরকম ডেপথ অফ ক্যারেক্টার্স কোথায় আছে? আজকে লোকে গেম অফ থ্রোনস নিয়ে মাতামাতি করছে, আজকে এই করছে, কোথাও না কোথাও তারাও ইন্সপায়ার্ড হয়েছে, এবং কেউ বলেছে, কেউ হয়তো বলেনি, কিন্তু আমরা যদি ক্যারেক্টার স্টাডি করি দেখতে পাবো যে সেটার যে এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই যে আমাদের জোসেফ ক্যাম্বেল যারা স্টোরি নিয়ে কাজ করে বা রাইটিং যারা কাজ করে, জোসেফ ক্যাম্বেলের একটা বই আছে, ম্যান উইথ দ্য 1000 ফেসেস। সেই বইটা খুব বিখ্যাত বই, মানে যারা স্ক্রিপ্ট রাইটিং করে, যারা স্টোরি রাইটিং করে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেসিক বুকস। Joseph Campbell himself was inspired by Mahabharata, Indian scriptures, Hinduism, Buddhism. এবার সেইখানে সেটার একটা ডাইলিউটেড ভার্সন পেয়ে এও অনেক কাজ করেছে। যেমন আমি ছোট করছি না কাউকে, তবে ক্রিস্টোফার গগলার জোসেফ ক্যাম্বেলের লেখাটাকে আরেকটু সোজা করে নিজের মতো করে বলেছি, কিন্তু জোসেফ ক্যাম্বেলের লেখাটা যদি আমরা পড়ি তাহলে ডেপটা আরো পাবো। সেটার থেকেও বেশি ডেপথ হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচার। তার মানে কোথাও না কোথাও মানুষ এখনো বুঝতে পারছে না সেটা এত ভাস্ট। সেইটার জন্যই তো আমাদের চেষ্টাটা করতে হবে। আপনি হয়তো বুঝলেন একটা কিছু যেটা আগে কেউ বোঝেনি, সেটা আপনি লোকের সাথে শেয়ার করুন, তাহলে আরেকজন আরেকটা কিছু বুঝেছে যেটা আরেকনি বোঝেননি, সেটা আপনি লোকের সাথে শেয়ার করুন, কিন্তু তাই বলে ডিসকার্ড করার কোনো প্রয়োজন নেই। এগুলো আমি এক্সাম্পল দিলাম। আজকে গেম অফ থ্রোনস দেখলে সেখানে আমরা ক্যারেক্টারের সাথে মহাভারতের অনেকগুলো সিমিলারিটি পাবো। তো সব কিছু থেকে আমাদের প্রচুর শেখা আছে। স্টার ওয়ার্স হিন্দুইজম থেকে মানে ভীষণভাবে ইন্সপায়ার। এই যে আমাদের ফোর্সের কথা বলছি, দ্যাট ইজ দ্য কসমিক নলেজ, এই কসমিক এনার্জি। তো এইসব তো আছে। তারপরে তো অনেক লোকই এখানে এসছেন যারা স্পিরিচুয়াল লিবারেশনের জন্য এসছেন। তো সেটা কেন, আমরা ইন্ডিয়া লিবারেট করেছি অনেকে স্পিরিচুয়ালি, এবং সেই যখন লিবারেট করেছে তারপরে যখন তারা ফিরে গেছে তখন একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করেছে। এটা হয়েছে, তাই না? আজকালকে যেটা হয়ে গেছে যে ইন্ডিয়ার একটা অতীব জঘন্য কিছু, মানে যেটা ইন্ডিয়া সামথিং ইন্ডিয়া শুড বি অ্যাশেমড অফ, এরকম একটা কিছু, বা অতীব জঘন্য একটা কিছু, সেই জিনিসটাকে এতটা রংচং করে এত একটা বিশালভাবে দেখানো হয়েছে যে সেইটা যদি ইন্ডিয়ার ইমেজটাকে রিপ্রেজেন্ট করে তাহলে দ্যাট ইজ ভেরি স্যাড ফর ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার দেওয়ার আরও অনেক বেশি কিছু আছে। দিস ইজ নাথিং কম্পেয়ার টু what it has given to the world and what it can give to the world. তো এটা একটা আছে। আরেকটা জিনিস আমি বলি যে কোনো কিছু জিনিসই কিন্তু খারাপ না, মানে আমি বলছি সব কিছু হচ্ছে ডিফারেন্ট। আমি বলছি যে প্রশস্তি আর ন্যারো, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এবারে যে কোনো কিছু খারাপ নয় যখন আমি ওয়েদার ইটস সিনেমা, কোনো কিছু খারাপ নয় যখন আমি বলছি, তখন ওয়েদার ইটস সিনেমা, ওয়েদার ইটস মিউজিক, ওয়েদার ইটস আর্ট, ওয়েদার ইটস স্পোর্টস, কোনো কিছু খারাপ নয়। কিন্তু ওই যে আমি বলছি আন্ডারলাইন যে ফিলোসফি, যে সেটা করছে বা যারা সেটা করছে তাদের ফিলোসফিটাই যদি স্ক্রুড আপ থাকে, তাহলে কিন্তু যেটাই সে করুক না কেন সেটাই কিন্তু সেই রকমই হবে। এই জন্য এই জিনিসটা খুব লোকে সুযোগ নেয়, এবং এটা আমাদের বুঝতে হবে। আজকে আর্ট যদি আমরা ফর এক্সাম্পল নিই, আর্টে দারুণ কিছু কাজ হয়েছে, আবার আর্টে কিছু মানে ন্যারো মাইন্ডেড কাজও হয়েছে। এবার সেইটাকে যদি বিশাল করে আমরা সেল করতে থাকি তাহলে সেটাই কিন্তু আর্ট হয়ে গেল। আর্ট ইটসেলফ ইজ এ গ্রেট থিং, কিন্তু কিছু কাজ ওরকম হয়েছে, তারা ভুল করে বুঝে সেই আর্ট বলে চালাচ্ছে। এবং আপনাদেরও মাঝে মাঝে দেখে মনে হবে যে এই সিনেমাটা আমি দেখছি, এই আর্টটা আমি দেখছি, মানে মাঝে মাঝে মনে হয় না যে এটা কি হচ্ছে, এসব কি, এবং তারপর যেন আমরা মানিয়ে নিই। এবং এই যে আমরা মানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের কম্প্রোমাইজ, এবং এই যে আমরা কম্প্রোমাইজ করছি এই জিনিসটাই ওরা চায়, এবং এটাতেই কিছু লোক ক্ষমতা পেয়েছে, এবং এরা হচ্ছে সহানুভূতির দাস, এবং ওই সহানুভূতি দিয়ে দিয়ে আপনাদের দিয়ে কম্প্রোমাইজ করিয়েছে এবং আপনাদের থেকেই ক্ষমতাটা পেয়েছে।
এবার যদি আমরা ভারতবর্ষের ডাইভার্সিটি নিয়ে কথা বলি, তাহলে ভারতবর্ষের ডাইভার্সিটিকে আমরা সম্মান দিই, কেন ভারত একটা খুব ডাইভার্স কান্ট্রি। এবার ঠিক তেমনই যদি আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে কথা বলি, পশ্চিমবঙ্গ খুব বৈচিত্র্যময়। ভারতের যেমন ডাইভার্সিটি আছে, পশ্চিমবঙ্গের প্রচুর ডাইভার্সিটি আছে, বিভিন্ন ধর্ম, কাস্ট, ক্রিড, যেগুলো কলোনাইজেশন থেকে অনেক এসছে, সেই ধরনেরও যদি আমি বলি, তাহলে প্রচণ্ড ডাইভার্স একটা রাজ্য। তো সেই বৈচিত্র্যগুলো যদি আমরা ছোট ছোট জিনিসপত্র নিয়ে খুব ন্যারো মাইন্ডেড একটা থিঙ্কিং করি, আমাদের মনে হয় না কোথাও আমরা একটা বড় জিনিসকে মিস করছি। কারণ সেই ডাইভার্সিটিটাকে তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এবার যারা সেই ডাইভার্সিটিটাকে নিয়ে খেলা করছে, তাদের বুঝে তাদেরও সেরকমভাবে জবাব দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে এই ডাইভার্সিটিটাকে আমরা রেসপেক্ট করি, এই ডাইভার্সিটিটাকে আমরা ভালোবাসি, এটা নিয়ে খেলা করার কোনো জায়গা নেই, এটা আমাদের সম্মানের জায়গা। এই জিনিসগুলো আমাদের বোঝাতে হবে লোকজনকে। আচ্ছা, আবার একটু চলে আসি আমাদের পুরনো কিছু ফিলোসফারদের নাম। আমি কিছু পুরনো বলবো না, কেন এটা যুগের বিচারে মানে এদের কোনো সময়সীমা নেই। আদি শঙ্করাচার্য, জিডু কৃষ্ণমূর্তি, ঋষি অরবিন্দ, রামানুজ, চাণক্য, মহাত্মা গান্ধীকেও আমি কিছুটা ফিলোসফার বলবো, কেন কথাগুলো বেশ ভালোই বলতো। তারপরে কতটা করতো সেটা হচ্ছে অন্য বিষয়। নাগার্জুনা, বেদ ব্যাস, আর রামানা মহর্ষি, মাধবাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, বাদশায়ন, রামকৃষ্ণ, রবিদাস, বোধিধর্ম। তারপরে আমাদের ভক্তি মুভমেন্টে যদি বলি, কবির, মীরাবাই, মহাপ্রভু, এরা। কিন্তু কিছুই বললাম না। আমি যদি ফর এক্সাম্পল যদি আমি শুধু রামকৃষ্ণদেবকেই দেখি, তাহলে রামকৃষ্ণদেবের মতো ফিলোসফার কি আর আছে পৃথিবীতে? খুব কমই আছে। কিন্তু তাই বলে কি তাকে আজকে আমার সামনে সেই দিন কি একজন খুব বড় একজন মানুষ, তিনি হঠাৎ করে এসে বলে রামকৃষ্ণ তো একজন গরিব ভিখারি, রামকৃষ্ণ আবার ফিলোসফার হলো কি করে? তো এটা যখন বললো, তখন তার এটা কিন্তু মানে রামকৃষ্ণটা তো ছোট হয়ে গেলেন না। যিনি বললেন তিনি যে ছোট, মানে তিনি যে সংকীর্ণ বা নিচু মনস্ক, সেটার পরিচয় তিনি দিলেন। তো এরকমই আমাদের বুঝতে হবে, যিনি বলছেন তিনি নিচু মনস্ক, তিনি তার পরিচয়টা নিজেই দিচ্ছেন। তাই বলে সেই লোকটা কখনোই ছোট হয়ে যায় না। মুশকিলটা হচ্ছে কোথায়, তিনিও নিচু মনস্ক, কিন্তু তিনি সেটা মানে সমাজে দিতে চাইছেন যে আমি নিচু মনস্ক, আমার যে নিচু মনস্কতা সেটাকে আমি সমাজে চালাই, তখন হচ্ছে সমস্যা। ওই জন্য সব থেকে আমাদের ফ্র্যাজাইল হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন। কেন তাদের যখন এক্সপিরিয়েন্স, সবার তো আর বেশি হয় না, কম বয়সে সবাই সেটার দিকে এগোয়ও না, কেন ইটস এ টাফ পাথ। কেন আমাদের চারপাশে ডিস্ট্র্যাকশন এত আছে, মোহ এত আছে, প্রচুর মানে কি বলবো, আমাদের ডিস্ট্র্যাকশন, আমাদের কি বলবো, আমাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এত কিছু এলিমেন্টস রয়েছে আমাদের চারপাশে। সেইটাকে পুরোপুরি বর্জন করে কেউ যদি জীবনের সত্যকে উন্মোচন করার পথে এগিয়ে যায়, তো খুব কম লোকই যায়। অথচ আগে ইন্ডিয়াতে সেটা একটা ন্যাচারাল ব্যাপার ছিল। তো সেই জিনিসটা আমাদের শেখাতে হবে। এবার কখন ওই যে আমি যেটা বলেছিলাম যে সেটা যদি কেউ যায়, তখন 4-5 জন তাকে নিয়ে হেও করলো, তো তখন সে সেটা থেকে বিরত হলো। কিন্তু আলটিমেটলি হয়তো 10 বছর পরে গিয়ে সে সেই পথটাতেই ফিরে এলো। তখন সে ভাবলো যে আমি যদি 10 বছর আগে এটা করে ফেলতাম, তাহলে হয়তো এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে পারতাম। তো এর একটা বিশাল বিশ্লেষণের জায়গা আছে, মানে তর্ক বিতর্ক প্রচুর জায়গা আছে। সে সেই টাইমে করেনি, এই টাইমে করেছে, তার একটা কনোটেশন আছে। এবার সে সেই টাইমে করলে হয়তো অনেক কিছু মানে একদমই বাজে জিনিস, যেটা কোনো দরকারই ছিল না তার জীবনে, সেটাকে হয়তো সে অ্যাভয়েড করতে পারতো। এইসব জিনিস নিয়ে অনেক ডিসকাশন করে। ইকোলজি, থিওলজি নিয়ে আমরা কথা বলতে পারি। তারপরে সচ্চিদানন্দ, যে আমাদের এই কসমিক ব্লিস যিনি পেয়েছেন, তিনি হচ্ছে এই সচ্চিদানন্দ। হ্যাপিনেস, ব্লিস, এক্সপিরিয়েন্স, নলেজ, ব্লিস, আমাদের বেদান্ত ফিলোসফি যেটা আমাদের বলছে। এবং বেদান্ত ফিলোসফিরও 3খানা পার্ট আছে, অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত বেদান্ত। এসব প্রচন্ড ভাস্ট, মানে আমি এখন জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি। আপনারা যারা নামটা শোনেননি বা নামটা হয়তো হালকা শুনেছেন, আমি তাদের বলছি তাদের রিলেশনটা এবং তাদের সাথে যে এই জিনিসগুলো আমাদের ছিল। আমি জাস্ট একটা হিন্ট দিচ্ছি, দিস ইজ নাথিং, আমি বলেই দিচ্ছি আপনাদের, আমি জাস্ট মেনশন করে দিচ্ছি। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা যখন ডিটেল ডিসকাশন করবো, বা আমি বলে দেবো কোথায় কারা এইটা নিয়ে ডিসকাশন করছে, তো সেইটা নিয়ে আপনারা জেনে দেখবেন আপনাদের একটা নতুনভাবে ভালো লাগছে।
এবার হচ্ছে যেটা বলবো, আমাদের মধ্যে যদি নিজের কিছু খামতি থাকে তাহলে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে আমরা উত্তরণের পথে দেখতে হবে। মানে আমাদের হয়তো কিছু খামতি আছে, সেইটাকে ফার্স্টে আমাদের সেটার যে অ্যাওয়ারনেসটা, নিজেদের আমাদের যে অ্যাওয়ারনেস আমাদের খামতি সম্পর্কে, সেটা করে আমরা কিন্তু উত্তরণের পথে যেতে পারি। এবার সেইটাকে যদি আমরা মেনে নিতেই না পারি তাহলে সেখান থেকে কনফ্লিক্ট হতে হতে একটা বিশাল, যেটাকে আমরা বলি না স্নোবল এফেক্ট, একটা ছোট কনফ্লিক্ট থেকে করতে করতে একটা বড় কনফ্লিক্ট হয়ে গেল। তো সেইটা যখন সমাজে আস্তে আস্তে চলে যাচ্ছে তখন আমি পারছি না বলে আমি সেটাকে লোকে বলে দিচ্ছি সেটাই হয়তো ঠিক, সেই জিনিসটা খুব বাজে হতো। এবং এইখানে কিন্তু আমরা পশুদের থেকে আলাদা, যে আমাদের মধ্যে বিবর্তনের একটা সুযোগ রয়েছে। আমরা যদি নিজে অ্যাওয়্যার হই আমাদের খামতি সম্পর্কে, সেটাকে উই ক্যান কারেক্ট। ডেকার্ট যেটাকে বলেছিল আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, পশুদের থেকে আমরা এখানে আলাদা, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং তা না করে খামতি ঢাকতে গিয়ে আমরা পাগল হয়ে গেলাম, যদি অন্য কেউ বুঝে যায়, বুঝে গেলেই তার উপর রাগ হয়ে গেল, তাকে বাজে করলে একটু ভালো লাগে, নিজের ভালো লাগার জন্য তারা উল্টো পাল্টা কাজ করে, তাদের তো আবার জীবনের কোনো আদর্শই নেই, তারা আবার ফিলোসফার হবে। আদর্শ নেই, উদ্দেশ্য নেই। এখানে একটু বলি যে আমরা যখন ফিলোসফি নিয়ে কথা বলি তখন আমরা খুব উঁচু চিন্তা ভাবনার কথা বলি। এবার কারোর যদি জীবনের কোনো মতবাদ হয় সেটা কিন্তু তার লাইফের ফিলোসফি, এবার সেটা সে জনগণের সাথে শেয়ার করতে পারে, কিন্তু কখনোই তা জোর করে বলার কোনো দরকার নেই। একটা ব্যাপার, এই যে ধরুন কারোর জীবন হচ্ছে কেতটা হচ্ছে ফিলোসফি, বাংলা ভাষায় এটাকে বলে কেত, আর একটা হম্বি তম্বি একটা দম্ভের ভাব দেখালাম, এটা হচ্ছে তার ফিলোসফি। এবং সেটাকে সমাজে তাকে জোর করে চালানোর কোনো প্রয়োজন নেই, সেটাই তার জীবনে থেকে গেছে, তার সাথে তার জীবনে আর কোনো চিন্তন বা বিবর্তনের কোনো ব্যাপার নেই। কিছু হলেই ডিফেন্স মেকানিজম একটা তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে দম্ভ করে ওরা হম্বি তম্বি ভাব দেখাবে। সেই যদি নিজে এত বছরের মানে চেঞ্জের একটা সুযোগই না দেয় নিজেকে, তাহলে সেখানে ফার্স্টেই একটা ডাইকোটমি ঘটছে না। এবার সেই লোকটাই একটা যখন একটা সাকসেস পেয়ে গেল, সে একটা ফিলোসফার বা ফিলোসফি তকমা দিয়ে বেচতে চাইল। এবার একজন যদি তাকে এবার নতুন করে যখন দেখছে, সেই ফিলোসফি সম্বন্ধে বেশি কিছু জানে না, সেই জানছে যে এই লোকটা হয়তো ফিলোসফার, তখন তার ফিলোসফিগুলোকে যদি সে গ্রহণ করতে পারে, সেই সমাজ তো গড্ডালিকা প্রভাবে যায়। এবার মানুষ কি যাচাই করে দেখবে না? এটা মানুষের অধিকার, নিশ্চয়ই যাচাই করে দেখবে, সেটাই তো করতে হবে। কয়েকজন ফিলোসফারের নাম অলরেডি বলেছি, আমি জাস্ট আর কয়েকজনের নাম একটু মেনশন করে দিই। অলডোস হাক্সলি, তিনি পেরেনিয়াল ফিলোসফি বলেছিলেন, এটাও ইন্ডিয়া থেকে ইন্সপায়ার, তিনি ইন্ডিয়া থেকে ইন্সপায়ার হয়েছিলেন। আলফ্রেড নর্থ হোয়াইটহেড, তারপরে আর্নল্ড জে টোয়েনবি, শোপেনহাওয়ার, কান্ট, এমারসন, দুজনেই, ফ্রাঁসোয়া ভল্টেয়ারের নাম আমরা শুনেছি, রুডলফ স্টেইনার, উইলহেম ভন হামবোল্ট, ডুরান্ট ইন্সপায়ার হয়েছিল ইন্ডিয়া থেকে। তো যেটা আমি কেতের কথা বলছিলাম, বাংলা ভাষায় কেতের কথা, কেত আর সাবস্টেন্সের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে এসব থেকে। কেত আর সাবস্টেন্সের যে ডিফারেন্সটা, এইটা আমাদের আজকে বোঝার এতটা দরকার। এবং সেটার অ্যান্সার যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের ইন্ডিয়ান আর সভ্যতা সংস্কৃতিতে প্রচুর জিনিস আছে। এবং সেখান থেকে এই যে যাদের নাম বললাম, তারা তো আমি জাস্ট কয়েকটা নাম বললাম, তারা প্রচুরভাবে এখান থেকে জিনিস পেয়েছে। এবং যে কেউ যদি মানে একটা অনুসন্ধিৎসা থাকে, সেইটা নিয়ে যদি ইন্ডিয়ান ফিলোসফিকে দেখতে যায় বা ইন্ডিয়ান কালচারকে ডিসকভার করতে যায়, তাদের কাছে পাওয়ার প্রচুর জিনিস আছে। আজকে সমাজে যেটা চল হয়ে গেছে যে খ্যাতি পেলেই সেটাকে ধরে টানাটানি করা এবং তার সাথে নিজেকে জুড়ে দেওয়া, এবং তার ফিলোসফিটা কি আমরা আদৌ বোঝার চেষ্টা করলাম, এবং সেই ফিলোসফিটাকে নিয়ে আমরা কাজ করলাম কি, সেটাকে কি আরো এগিয়ে নিয়ে গেলাম, সেটাকে নিয়ে কি আমরা ডিসকাস করলাম, সেই জিনিসটা নিয়ে আমাদের ডিসকাস করা এবং তর্ক করার খুব প্রয়োজন। কেন সেই ফিলোসফিটা শুধু সেখানেই পড়ে রইল, সেটাকে নিয়ে আমরা আর কিছু করলামই না। তা সেই ফিলোসফি থেকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাতে ফিলোসফিটা, সেইটা নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে। এখন তার জন্য মিনিমাম একটা এক্সপিরিয়েন্স বা নলেজ দরকার, সেটাও অনেকের থাকে না, তবে সেই উৎসাহটা থাকলে সেখান থেকেই অনেকটা পড়ে। তো আমার মেইনলি যেটা এই টক্সগুলোর যেটা হচ্ছে যে ফিলোসফি একটা সাবজেক্ট, সেটা নিয়ে আমি আগেও ডিসকাশন করেছি, এবং ইন্ডিয়ান ফিলোসফি প্রচণ্ড ভাস্ট, এবং ওখান থেকে বাইরে থেকে যখন লোকেরা এসছেন, কেউ হয়তো শুধু স্পিরিচুয়ালিটিটাকে দেখেছেন, এবং স্পিরিচুয়ালিটিটাকে দেখেছেন তার কারণ হচ্ছে স্পিরিচুয়ালিটিটা ইন্ডিয়াতে অ্যাবান্ডান্স যেটাকে আমরা বলি সেইভাবে রয়েছে।
তো তার মধ্যে থেকেই তারা একটু একটু করে নিজেদের মতো করে পেয়েছে। কিন্তু স্পিরিচুয়ালিটি ছাড়াও আমরা যদি বলি আর্টে বা সায়েন্সে, এখানে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানে আমরা যে তৈরি করেছি সেটা আমরা জোর গলায় হয়তো বলতে পারিনি। তো সেই জন্য বাইরের থেকে যে যেটা তৈরি হয়েছে সেই প্রচারটা খুব বেশি হয়ে গেছে। কিন্তু আমরা যেটা বলছি একটু ডিপ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইন্ডিয়াতে সায়েন্সের অনেক কিছু জিনিস যেগুলো আমরা মানে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি বা সারা পৃথিবী পড়াশোনা করছে, সেটা সোর্স হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। ফিলোসফি আমরা এমন কিছু যেটা বাইরে থেকে দেখে শিখেছি বা ভালোবেসেছি, সেইটা সোর্স হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। যত আমরা জানতে চাইবো, যত আমরা জানতে মানে এর ভেতরে ঢুকবো, যত আমরা এই ইন্ডিয়ান ফিলোসফিটাকে ডিপলি ডিসকভার করবো, তত আমরা দেখতে পাবো যে আমাদের কাছে আরো অনেক কিছু জানার আছে। হয়তো আজকে ওয়ার্ল্ডে ক্লাইমেট চেঞ্জ বা অনেক অনেক প্রবলেম হচ্ছে সোসাইটিতে বা পলিটিক্যাল সিনারিওতে, প্রচুর জায়গায় হয়তো এমন কিছু প্রবলেম হচ্ছে যেটা সলিউশন আমরা পাচ্ছি না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ, আপনারা যদি ইন্ডিয়ান ফিলোসফি আজকে যদি ইউথ এটাকে নিয়ে চর্চা করে, তাহলে তার থেকে কিছু না কিছু পাবে। তার কারণ দ্যাট ইজ কসমিক নলেজ দ্যাট কেম ফ্রম দেয়ার। এবং ওটার মধ্যে যখন আমরা ভালো করে মানে ডিসকাস করব, আলোচনা করবো, সেটাকে আত্মীকরণ করাটা খুব প্রয়োজন। ওপর থাকলে কিন্তু সলিউশনটা হবে না। আত্মীকরণ করে যখন সেটাকে নিয়ে আমরা একটু চর্চা করব, আজকের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সো পাশে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নেক্সট দিন অন্য একটা কিছু নিয়ে আসবো। আর এটারও হয়তো একটা সেকেন্ড পার্ট আমরা বানাবো। তবে ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে চর্চা করুন। ফিলোসফি আর স্পিরিচুয়ালিটিতে ইন্ডিয়া প্রচুর এগিয়ে ছিল এবং এখনো আছে। সেটা শুধু আমাদের ঠিকভাবে বাইরে নিয়ে যেতে হবে। কিছু লোক আজকে নিয়ে যাচ্ছে, আমাদের আরো বেশি লোককে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে।